একটা কথা বলি, শুনলে হয়তো চমকে উঠবেন। 2019 সালে আমেরিকার একটা বিখ্যাত রিসার্চ ইনস্টিটিউট একটা সার্ভে করেছিল। সেই সার্ভেতে প্রায় 5,000 বিবাহিত মহিলার উপর গবেষণা চালানো হয়। আর ফলাফল দেখে গবেষকরা নিজেরাই অবাক হয়ে গেছিলেন। সেই সার্ভেতে দেখা গেছে যে প্রায় 46% বিবাহিত মহিলা, হ্যাঁ ঠিক শুনেছেন, প্রায় অর্ধেক বিবাহিত মহিলা স্বীকার করেছেন যে তারা কোনো না কোনো সময়ে তাদের স্বামীর চেয়ে কম বয়সী কোনো পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করেছেন। এখন এই কথাটা শুনে অনেকে হয়তো ভ্রু কুঁচকে ফেলবেন। অনেকে হয়তো বলবেন, এটা তো অনৈতিক, এটা নিয়ে কথা বলার কি আছে। আবার অনেকে হয়তো মনে মনে ভাববেন, হ্যাঁ এটা তো সত্যি, কিন্তু কেউ খোলামেলা বলে না। দেখুন, আমি আজকে এখানে কাউকে জাজ করতে আসিনি, কারো চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেও আসিনি। আমি আজকে এখানে এসেছি একটা প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর খুঁজতে। প্রশ্নটা হলো, কেন এমন হয়? কেন একজন বিবাহিত মহিলা, যার স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, তিনি কেন তরুণ কোনো ছেলের প্রতি আকৃষ্ট হন? এটা কি তার দোষ? এটা কি তার চরিত্রের সমস্যা? নাকি এটা মানুষের মস্তিষ্কের এমন একটা গভীর প্রোগ্রামিং যেটা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাকে পুরোপুরি বিজ্ঞানের চোখ দিয়ে দেখব। বিবর্তনীয় মনোবিজ্ঞান কি বলে, হরমোন কি ভূমিকা রাখে, মস্তিষ্কের ভেতরে কি ঘটে, সামাজিক কারণগুলো কি, সবকিছু জান। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে দিই, এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক। এটি কোনোভাবেই কোনো অবৈধ বা অনৈতিক সম্পর্ককে প্রমোট করে না। আমাদের উদ্দেশ্য হল মানব মনোবিজ্ঞানকে বোঝা, যাতে আমরা নিজেদের এবং আমাদের সম্পর্কগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারি। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি এই ধরনের মনোবিজ্ঞান ভিত্তিক গবেষণামূলক কন্টেন্ট আপনার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বেল আইকনটা চাপতে একদম ভুলবেন না। আচ্ছা, চলুন প্রথমে একটু পেছনে ফিরে যাই। অনেক পেছনে, লক্ষ লক্ষ বছর আগে, যখন মানুষ গুহায় থাকত, শিকার করে বেঁচে থাকত। সেই সময়ে মানুষের একটাই প্রধান উদ্দেশ্য ছিল, বেঁচে থাকা আর নিজের জিন পরবর্তী প্রজন্মে পৌঁছে দেওয়া। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে রিপ্রোডাক্টিভ সাকসেস বা প্রজনন সাফল্য। এখন ভাবুন, সেই আদিম যুগে একজন মহিলার জন্য সবচেয়ে ভালো সঙ্গী কে হতে পারে? যে শক্তিশালী, যে সুস্থ, যে তরুণ, যে স্বীকার করতে পারে, যে তাকে এবং তার সন্তানদের রক্ষা করতে পারে। বিবর্তনীয় মনোবিজ্ঞানী ডেভিড বাস, যিনি এই বিষয়ে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গবেষকদের একজন, তিনি তার গবেষণায় দেখিয়েছেন যে মানুষের মস্তিষ্ক এখনও সেই আদিম প্রোগ্রামিং নিয়ে চলছে। আমাদের শরীর আধুনিক, কিন্তু আমাদের মস্তিষ্কের গভীরে এখনও সেই আদিম ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তি কাজ করছে। এখন প্রশ্ন হল, তরুণ পুরুষের প্রতি আকর্ষণের সাথে বিবর্তনের সম্পর্ক কি? উত্তরটা খুবই চমকপ্রদ। বিজ্ঞান বলছে, তরুণ পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকে। টেস্টোস্টেরন হল সেই হরমোন যেটা পুরুষত্বের প্রতীক। শক্তিশালী শরীর, উচ্চ শক্তির মাত্রা, প্রজনন ক্ষমতা, এই সব কিছু টেস্টোস্টেরনের সাথে সম্পৃক্ত। তাই একজন মহিলার মস্তিষ্ক, সে বিবাহিত হোক বা অবিবাহিত, অবচেতনভাবে তরুণ, শক্তিশালী পুরুষকে একটা গিগোড জেনেটিক মেটেরিয়াল হিসেবে দেখে। এটা তার সচেতন সিদ্ধান্ত না, এটা তার মস্তিষ্কের বিবর্তনীয় প্রোগ্রামিং। মনোবিজ্ঞানে এটাকে বলে ডুয়াল মেটিং স্ট্র্যাটেজি বা দ্বৈত সঙ্গী কৌশল। এই থিওরি অনুযায়ী মহিলারা দুই ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন। 1 নম্বর, সেই পুরুষ যিনি স্থিতিশীলতা দিতে পারেন, অর্থ, নিরাপত্তা, সামাজিক মর্যাদা। সাধারণত বয়স্ক, পরিণত পুরুষরা এই ক্যাটাগরিতে পড়েন। 2 নম্বর, সেই পুরুষ যিনি ভালো জিন বহন করেন, শারীরিক আকর্ষণ, শক্তি, তারুণ্য। সাধারণত তরুণ পুরুষরা এই ক্যাটাগরিতে পড়েন। এখন একজন বিবাহিত মহিলা ইতিমধ্যেই প্রথম ক্যাটাগরির পুরুষকে পেয়ে গেছেন, তার স্বামী। কিন্তু মস্তিষ্কের গভীরে দ্বিতীয় ক্যাটাগরির আকর্ষণটা এখনও সক্রিয় থাকে। আর তাই অনেক সময় তরুণ পুরুষদের দেখলে সেই আকর্ষণটা অবচেতনভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আকর্ষণ অনুভব করা আর সেই আকর্ষণের উপর কাজ করা, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আকর্ষণ অনুভব করা একটা জৈবিক প্রক্রিয়া, কিন্তু সেটার উপর কাজ করা একটা সচেতন সিদ্ধান্ত। এই পার্থক্যটা মনে রাখবেন। এবার আসি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে, হরমোন। আপনারা কি জানেন যে একজন মহিলার শরীরে প্রতি মাসে হরমোনের একটা চক্র ঘোরে? এই চক্রকে বলে মেনস্ট্রুয়াল সাইকেল।
আর এই সাইকেলের বিভিন্ন পর্যায়ে মহিলাদের আকর্ষণের ধরন পাল্টে যায়। গবেষণায় দেখা গেছে যে ওভুলেশনের সময়, মানে মাসের যে সময়টাতে একজন মহিলার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সেই সময়ে মহিলারা বেশি পুরুষালী, বেশি তরুণ, বেশি শারীরিকভাবে আকর্ষণীয় পুরুষদের প্রতি বেশি টান অনুভব করেন। এটা কিন্তু আমার কথা না, এটা ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটা বিখ্যাত গবেষণায় প্রমাণিত হয়েছে। এখন বয়সের সাথে সাথে মহিলাদের শরীরে আরও কিছু হরমোনাল পরিবর্তন ঘটে। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ওঠানামা। 30-40 বছর বয়সে মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা একটা বিশেষ পর্যায়ে পৌঁছায়। এই সময়ে অনেক মহিলা তাদের যৌন ইচ্ছার শীর্ষে থাকেন। বিজ্ঞানীরা এটাকে বলেন ক্যাসাচোফিকি। মজার ব্যাপার হলো, এই সময়ে তাদের স্বামীরা হয়তো 40-50 বছর বয়সী, যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। একজনের ইচ্ছা বাড়ছে, আরেকজনের কমছে। এই অসামঞ্জস্যটা একটা বড় ভূমিকা রাখে। অক্সিটোসিন ও ডোপামিনের ভূমিকা। যখন একজন মানুষ নতুন কারো সাথে সময় কাটায়, কথা বলে, ফ্লার্ট করে, তখন মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়। ডোপামিন হলো সেই হরমোন যেটা আমাদের আনন্দ, উত্তেজনা আর তৃপ্তির অনুভূতি দেয়। এটাকে বলে কি নভেলটি এফেক্ট বা নতুনত্বের প্রভাব। দীর্ঘদিনের বিবাহিত জীবনে এই ডোপামিনের মাত্রা স্বাভাবিকভাবেই কমে আসে। সম্পর্ক তখন গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়, যেটা অক্সিটোসিন দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু ডোপামিনের সেই রোমাঞ্চ, সেই তীব্র উত্তেজনা, সেটা আর আগের মতো থাকে না। তখন যদি একজন তরুণ ছেলে এসে সেই মহিলাকে মনোযোগ দেয়, তার প্রশংসা করে, তাকে বিশেষ মনে করায়, তাহলে মস্তিষ্কে হঠাৎ করে ডোপামিনের বন্যা আসে। আর সেই অনুভূতিটা এতটাই তীব্র আর নেশা সৃষ্টিকারী যে সেটা থেকে নিজেকে আলাদা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। টেস্টোস্টেরনের ভূমিকা। হ্যাঁ, মহিলাদের শরীরেও অল্প পরিমাণে টেস্টোস্টেরন তৈরি হয়, এবং এই টেস্টোস্টেরন তাদের যৌন ইচ্ছা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 30-40 বছর বয়সে অনেক মহিলার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কিছুটা বাড়তে পারে, যেটা তাদের যৌন আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে। এই সব কিছু মিলিয়ে একটা রাসায়নিক ঝড় তৈরি হয় মস্তিষ্কে। আর সেই ঝড়ের মধ্যে যদি একজন আকর্ষণীয় তরুণ পুরুষ সামনে এসে পড়ে, তাহলে আকর্ষণ অনুভব করাটা জৈবিকভাবে খুবই স্বাভাবিক একটা ঘটনা। এবার আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটা হয়তো সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বিখ্যাত থেরাপিস্ট ও লেখিকা এস্থার পেরেল, যিনি সম্পর্ক নিয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিশেষজ্ঞদের একজন, তিনি তার বই কি মেরিং ইন ক্যাপসিভেলি খুতে একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদী সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হল একঘেয়েমি। মানুষ ভালোবাসা চায়, কিন্তু সেই সাথে রোমাঞ্চ চায়। আর যখন একটা সম্পর্ক থেকে রোমাঞ্চ হারিয়ে যায়, তখন মানুষ অন্যত্র সেটা খুঁজতে শুরু করে। কি এবার ভাবুন, একজন বিবাহিত মহিলার জীবনটা কেমন হতে পারে। প্রতিদিন একই রুটিন। সকালে উঠে রান্না, সন্তানদের স্কুলে পাঠানো, সারাদিন সংসারের কাজ, রাতে স্বামী বাসায় ফিরলে হয়তো দুজনের মধ্যে অর্থবহ কোনো কথাবার্তাই হয় না। স্বামী হয়তো ক্লান্ত, মোবাইলে ডুবে থাকেন বা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই একই ছবি। এই পরিস্থিতিতে একজন মহিলার মনে কি ঘটে? তিনি অনুভব করেন, প্রথমত, অদৃশ্যতা। তিনি মনে করেন, আমাকে কেউ দেখে না, আমার কোনো মূল্য নেই, আমি শুধু একটা রান্নার মেশিন, ঘর পরিষ্কারের কর্মী। এই অনুভূতিটা খুবই যন্ত্রণাদায়ক। দ্বিতীয়ত, প্রশংসার অভাব। বিয়ের প্রথম দিকে স্বামী হয়তো বলতেন, তুমি কত সুন্দর দেখাচ্ছ আজ, কিন্তু 10-15 বছর পরে সেই কথাগুলো আর কেউ বলে না। একজন মানুষের জন্য প্রশংসিত হওয়ার চাহিদাটা কিন্তু কখনো মরে না, সেটা বিবাহিত হলেও মরে না। তৃতীয়ত, রোমান্টিক সংযোগের অভাব। হাত ধরে হাঁটা, চোখে চোখ রেখে কথা বলা, বিশেষ কোনো মুহূর্ত, এগুলো সম্পর্ক থেকে ধীরে ধীরে হারিয়ে যায়। সম্পর্ক তখন একটা ব্যবসায়িক চুক্তির মতো হয়ে দাঁড়ায়, তুমি এটা কর, আমি ওটা করি, সংসার চলুক। এখন এই পরিস্থিতিতে যদি একজন তরুণ ছেলে এসে সেই মহিলাকে বলে, আপনাকে আজ খুব সুন্দর লাগছে, বা গিয়ে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগে, তাহলে সেই মহিলার মনে কি ঘটবে? তার মনে একটা ঢেউ উঠবে, একটা অনুভূতি জাগবে যেটা তিনি বহুদিন অনুভব করেননি। তিনি মনে করবেন, কেউ তো আমাকে দেখছে, কেউ তো আমার মূল্য দিচ্ছে। আর এই অনুভূতিটাই হলো সেই বীজ যেটা থেকে আকর্ষণ জন্মায়। এবার আসি আরেকটা মনোবৈজ্ঞানিক কারণে। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যেটাকে বলে নস্টালজিয়া এফেক্ট বা স্মৃতিকাতরতার প্রভাব। মানুষ স্বাভাবিকভাবেই তার যৌবনের দিনগুলোকে মিস করে।
সেই দিনগুলো যখন সবকিছু নতুন ছিল, উত্তেজনাপূর্ণ ছিল, জীবনটা ছিল সম্ভাবনায় ভরা। একজন বিবাহিত মহিলা যখন একটা তরুণ ছেলের সাথে সময় কাটান, তখন অবচেতনভাবে তিনি তার নিজের যৌবনের দিনগুলোতে ফিরে যান। সেই ছেলের মধ্যে তিনি দেখেন সেই উদ্দীপনা, সেই শক্তি, সেই উৎসাহ, যেটা তার জীবন থেকে হারিয়ে গেছে। এটাকে মনোবিজ্ঞানে বলে কি ভিকেরিয়াস ইউথ, কি বা প্রতিস্থাপিত তারুণ্য, অন্যের তারুণ্যের মধ্য দিয়ে নিজের হারানো তারুণ্যকে অনুভব করা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, তরুণ ছেলেরা সাধারণত বেশি এনার্জেটিক, বেশি সাহসী, বেশি স্বতঃস্ফূর্ত হয়। তারা নতুন নতুন জিনিস ট্রাই করতে চায়, ঝুঁকি নিতে চায়, জীবনকে উপভোগ করতে চায়। এই গুণগুলো অত্যন্ত আকর্ষণীয়, বিশেষ করে এমন একজন মহিলার কাছে যার জীবন একটা পূর্বনির্ধারিত রুটিনে আটকে গেছে। একটা তরুণ ছেলে তাকে হয়তো বলে, চলুন আজ একটু ঘুরে আসি, কি বা আজকে একটু অন্যরকম কিছু করি, কি এই কথাগুলো সেই মহিলার কানে অমিতের মতো শোনায়। কারণ দীর্ঘদিন ধরে কেউ তাকে এরকম কথা বলেনি। আর এই সব কিছুর সাথে যোগ হয় কি ফরবিডেন ফ্রুইট এফেক্ট, বা নিষিদ্ধ ফলের আকর্ষণ। মানুষের মনোবিজ্ঞানে এমন একটা প্রবণতা আছে যে, যেটা নিষিদ্ধ সেটার প্রতি আকর্ষণ বেশি হয়। একজন বিবাহিত মহিলার জন্য অন্য একজন পুরুষের প্রতি আকর্ষিত হওয়াটা সমাজ, ধর্ম, সংস্কৃতি সবকিছু দ্বারা নিষিদ্ধ। আর ঠিক সেই কারণেই সেটা আরও বেশি লোভনীয় মনে হতে পারে। এই বিশ্বাসটা অনেকে হয়তো শুনেছেন, মিডলাইফ ক্রাইসিস কি বা মধ্যজীবনের সংকট। সাধারণত ৩৫ থেকে ৫০ বছর বয়সের মধ্যে অনেক মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, একটা গভীর অস্তিত্বের সংকটে ভোগেন। তারা ভাবতে শুরু করেন, আমার জীবনটা কি এটাই? আমি কি সারা জীবন এটাই করে যাব? আমার স্বপ্নগুলো কোথায় গেল? আমার যৌবন কোথায় গেল? আমি কি আর কখনো নতুন কিছু অনুভব করব? এই সংকটটা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি তীব্র হতে পারে। কারণ আমাদের সমাজে মহিলারা অনেক সময় নিজেদের পুরো পরিচয়টাই সংসারের মধ্যে বিলিয়ে দেন। তারা হয়ে যান অমুকের স্ত্রী বা তমুকের মা। তাদের নিজস্ব পরিচয়, নিজস্ব ইচ্ছা, নিজস্ব স্বপ্ন সবকিছু চাপা পড়ে যায় সংসারের বোঝার নিচে। তো এই মিডলাইফ ক্রাইসিসের সময়ে যখন একজন তরুণ ছেলে আসে এবং সেই মহিলাকে একজন ব্যক্তি হিসেবে মূল্য দেয়া, শুধু একজন স্ত্রী বা মা হিসেবে না, তখন সেটা সেই মহিলার জন্য অত্যন্ত শক্তিশালী একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। তিনি অনুভব করেন, আমি এখনো আকর্ষণীয়, আমি এখনো কারো চোখে বিশেষ, আমার জীবন এখনো শেষ হয়ে যায়নি। এই অনুভূতিটা তার মধ্যে একটা নতুন জীবনীশক্তি জাগিয়ে তোলে। আর সেই জীবনীশক্তিটা তিনি সেই তরুণ ছেলের সাথে যুক্ত করে ফেলেন। ফলে সেই ছেলের প্রতি আকর্ষণ আরও তীব্র হয়ে ওঠে। মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং এটাকে ব্যাখ্যা করেছেন ইন্ডিভিডুয়েশন প্রসেস কি হিসেবে। তিনি বলেছেন, মধ্যজীবনে মানুষ তার চাপা পড়া ব্যক্তিত্বের অংশগুলোকে প্রকাশ করতে চায়। একজন মহিলা যিনি সারা জীবন খুব ভালো মেয়ে, ভালো বউ, ভালো মা হয়ে থেকেছেন, তিনি মধ্যজীবনে তার মধ্যে চাপা পড়ে থাকা দুঃসাহসী, স্বাধীন, রোমান্টিক সত্তাকে প্রকাশ করতে চান। আর একজন তরুণ ছেলে সেই সত্তাকে জাগিয়ে তোলার অনুঘটক হিসেবে কাজ করতে পারে। এবার আসি আধুনিক যুগের একটা বিশাল প্রভাবক বিষয়ে, সোশ্যাল মিডিয়া। আগের যুগে একজন বিবাহিত মহিলার জীবনে নতুন কোনো পুরুষের প্রবেশ করার সুযোগ খুবই কম ছিল। তিনি বাড়িতে থাকতেন, পাড়ার মধ্যে চলাফেরা করতেন, তার সামাজিক বল ছিল সীমিত। কিন্তু এখন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, হোয়াটসঅ্যাপ আছে। একটা মোবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর যে কোনো মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব। গবেষণায় দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার কারণে বিবাহবহির্ভূত আকর্ষণের ঘটনা বহুগুণ বেড়ে গেছে। কারণ ১. সোশ্যাল মিডিয়া সুযোগ তৈরি করে। একজন বিবাহিত মহিলা হয়তো ফেসবুকে কোনো গ্রুপে যোগ দিলেন, সেখানে একজন তরুণ ছেলের সাথে কথা হলো, ধীরে ধীরে সেই কথা গভীর হলো, আর একটা আকর্ষণ জন্মে গেল। ২. সোশ্যাল মিডিয়া গোপনীয়তা দেয়া। ফোনের মেসেজ লুকানো যায়, ফেক অ্যাকাউন্ট খোলা যায়, সিক্রেট চ্যাট করা যায়। এই গোপনীয়তাটা আকর্ষণকে আরও তীব্র করে তোলে, কারণ গোপনীয়তার রোমাঞ্চটা নিজেই একটা নেশা। ৩. সোশ্যাল মিডিয়া তুলনার জন্ম দেয়া। একজন মহিলা দেখেন যে অন্য মহিলারা কেমন সুন্দর জীবনযাপন করছেন, তাদের সঙ্গীরা তাদের কতটা মনোযোগ দিচ্ছেন। এই তুলনা তাকে আরও অসন্তুষ্ট করে তোলে নিজের সম্পর্কের প্রতি। ৪. সোশ্যাল মিডিয়ায় তরুণ ছেলেরা সাধারণত বেশি সক্রিয় থাকে। তারা বেশি কমেন্ট করে, বেশি মেসেজ পাঠায়, বেশি মনোযোগ দেয়া। আর একজন মনোযোগ বঞ্চিত বিবাহিত মহিলার জন্য এই মনোযোগটা অত্যন্ত আকর্ষণীয়। এবার কিছু বাস্তব ধরনের উদাহরণ দিই, অবশ্যই নাম ও পরিচয় গোপন রেখে।
উদাহরণ ১, ধরুন রোজিনা ছদ্মনাম ৩৮ বছর বয়সী একজন বিবাহিত মহিলা। তার ১৫ বছরের বিবাহিত জীবন। স্বামী একজন ব্যবসায়ী, সারাদিন ব্যস্ত থাকেন। ২টো সন্তান আছে। রোজিনা সারাদিন বাড়িতে থাকেন। একদিন তিনি একটা অনলাইন কোর্সে ভর্তি হলেন। সেখানে ২৬ বছরের একটা ছেলে তার গ্রুপ পার্টনার হল। ছেলেটা তাকে অনেক সম্মান দেয়, তার মতামতকে গুরুত্ব দেয়, তার বুদ্ধিমত্তার প্রশংসা করে। রোজিনা আস্তে আস্তে টের পেলেন যে তিনি সেই ছেলেটার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন। তার দিনটা ভালো কাটে যদি ছেলেটার সাথে একটু কথা হয়। তিনি নিজেই অবাক হলেন, আমার তো স্বামী আছে, আমি কেন এই ছেলেটার কথা এত ভাবছি? এটা কি প্রেম? না, এটা হলো ইমোশনাল অ্যাফেয়ার কিংবা মানসিক সম্পর্ক, যেটা শারীরিক না হলেও আবেগগতভাবে অত্যন্ত তীব্র। উদাহরণ ২, নাজনীন ছদ্মনাম ৪২ বছর। তার স্বামীর বয়স 50। সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা প্রায় নেই বললেই চলে। নাজনীন জিমে যেতে শুরু করলেন শরীর ঠিক রাখার জন্য। জিমের ট্রেইনার একজন ২৮ বছরের ফিট, আকর্ষণীয় ছেলে। ছেলেটা তাকে প্রশিক্ষণ দেওয়ার সময় স্পর্শ করে, উৎসাহ দেয়, বলে কি আপনি অসাধারণ করছেন। নাজনীন টের পেলেন যে তিনি জিমে যাওয়ার জন্য আগের চেয়ে অনেক বেশি প্রস্তুতি নিচ্ছেন, ভালো জামা পরছেন, মেকআপ করছেন। তিনি বুঝতে পারলেন যে এটা শুধু ব্যায়ামের জন্য না, এটা সেই ছেলেটাকে দেখার জন্য। এই উদাহরণগুলো দিয়ে আমি বোঝাতে চাইছি যে এই ধরনের আকর্ষণ বাস্তবে অত্যন্ত সাধারণ এবং এটা যে কোনো মহিলার সাথে ঘটতে পারে, তিনি যতই খুব ভালো বা সংসারিক হন না কেন। এবার একটা খুবই ইন্টারেস্টিং বৈজ্ঞানিক হাইপোথিসিস নিয়ে কথা বলি। বিবর্তনীয় মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যেটাকে বলে চিমেট সুইচিং হাইপোথিসিস। এই হাইপোথিসিস বলে যে মানুষ, বিশেষ করে মহিলারা, সবসময় অবচেতনভাবে তাদের বর্তমান সঙ্গীকে অন্যান্য সম্ভাব্য সঙ্গীদের সাথে তুলনা করেন। এটা তারা সচেতনভাবে করেন না। এটা মস্তিষ্কের একটা অটোমেটিক প্রক্রিয়া। মস্তিষ্ক সবসময় পরিবেশের অন্যান্য পুরুষদের মূল্যায়ন করতে থাকে, এই পুরুষটা কি আমার বর্তমান সঙ্গীর চেয়ে ভালো? এখন এই মূল্যায়নটা বিভিন্ন মাপকাঠিতে হয়। শারীরিক আকর্ষণ, শক্তি ও তারুণ্য, সামাজিক মর্যাদা, আবেগের গভীরতা, মনোযোগ ও যত্ন। তরুণ ছেলেরা এই মাপকাঠিগুলোর অনেকগুলোতে উচ্চ স্কোর পেতে পারে, বিশেষ করে শারীরিক আকর্ষণ, শক্তি এবং মনোযোগের ক্ষেত্রে। কারণ একজন তরুণ ছেলে যখন একজন পরিণত মহিলার প্রতি আগ্রহী হয়, তখন সে তাকে অনেক বেশি মনোযোগ ও যত্ন দেয়া, যেটা হয়তো তার স্বামী অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছেন। আরেকটা সম্পর্কিত ধারণা হল হাইপারগ্যামি, মহিলাদের সবচেয়ে ভালো সঙ্গী খোঁজার সহজাত প্রবৃত্তি। যদিও ঐতিহ্যগতভাবে হাইপারগ্যামি বলতে উপরের দিকে বিয়ে করা কি বোঝায়, কিন্তু আধুনিক প্রেক্ষাপটে এটা শুধু অর্থ বা মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নেই। একজন তরুণ, আকর্ষণীয়, মনোযোগী পুরুষও ভালো সঙ্গী হিসেবে বিবেচিত হতে পারে, অন্তত মস্তিষ্কের অবচেতন হিসাব নিকাশে। এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং এবং অনেকে হয়তো এটা নিয়ে কখনো ভাবেননি। একজন বিবাহিত মহিলা যখন একজন তরুণ ছেলের সাথে সম্পর্ক গড়ে তোলেন, সেটা শুধু আবেগের বা শারীরিক আকর্ষণের বিষয় না। এখানে একটা ক্ষমতার গতিশীলতাও কাজ করে। বিবাহিত জীবনে অনেক সময় মহিলারা ক্ষমতাহীন বোধ করেন। স্বামী সিদ্ধান্ত নেন, স্বামী অর্থ নিয়ন্ত্রণ করেন, স্বামী সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণ করেন। মহিলাটি অনুভব করেন যে তিনি শুধু অনুসরণ করছেন, নেতৃত্ব দিচ্ছেন না। কিন্তু একজন তরুণ ছেলের সাথে সম্পর্কে পরিস্থিতি উল্টে যায়। এখানে মহিলাটিই বেশি অভিজ্ঞ, বেশি পরিণত, বেশি জ্ঞানী। তরুণ ছেলেটা তাকে শ্রদ্ধা করে, তার পরামর্শ চায়, তাকে উপরে রাখে। এই ক্ষমতার বিপরীতমুখী পরিবর্তনটা অত্যন্ত নেশা সৃষ্টিকারী হতে পারে। মনোবিজ্ঞানে এটাকে বলে সেলফ এফিকেসি বোস্ট, কি নিজের ক্ষমতা ও গুরুত্ব সম্পর্কে পুনরায় আত্মবিশ্বাস ফিরে পাওয়া। একজন মহিলা যিনি দীর্ঘদিন ধরে নিজেকে গুরুত্বহীন ভেবে এসেছেন, তিনি যখন দেখেন যে একজন তরুণ ছেলে তাকে কেন্দ্র করে ঘুরছে, সেটা তার আত্মমর্যাদাকে অনেকখানি পুনরুদ্ধার করে। পশ্চিমা সংস্কৃতিতে বয়স্ক মহিলা ও তরুণ পুরুষের সম্পর্ককে বলে খোগরখাপ সম্পর্ক। আগে এটাকে ট্যাবু হিসেবে দেখা হতো, কিন্তু এখন ধীরে ধীরে এটা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। হলিউডের অনেক সেলিব্রিটি, যেমন ডেমি মুর, প্রিয়াঙ্কা চোপড়া, স্যাম টেলর জনসন, তারা তাদের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম বয়সী পুরুষকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। আর মিডিয়া এটাকে মহিমান্বিত করেছে। এই সাংস্কৃতিক পরিবর্তনটা আমাদের সমাজেও প্রভাব ফেলছে। টিভি সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ, এই সব কিছুতে বয়স্ক মহিলা ও তরুণ পুরুষের সম্পর্ক দেখানো হচ্ছে। ফলে মানুষের মনে এটা নিয়ে একটা কৌতূহল তৈরি হচ্ছে।
কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। অবিবাহিত বয়স্ক মহিলা ও তরুণ পুরুষের সম্পর্ক আর বিবাহিত মহিলা ও তরুণ পুরুষের সম্পর্ক, এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। প্রথমটা ব্যক্তিগত পছন্দের বিষয়, দ্বিতীয়টা নৈতিকতার প্রশ্ন জড়িত, কারণ এখানে একটা তৃতীয় পক্ষ আছে যিনি প্রতারিত হচ্ছেন। এতক্ষণ আমরা বৈজ্ঞানিক দিক থেকে আলোচনা করলাম। এবার আসুন একটু থামি এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। বিজ্ঞান আমাদের বলে কেন কিছু হয়, কিন্তু বিজ্ঞান কখনো বলে না তাই করা উচিত কি। আকর্ষণ অনুভব করা এক জিনিস, আর সেই আকর্ষণের উপর কাজ করা সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা সবাই জানি যে বিবাহিত জীবনে বিশ্বস্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা পরিবার, সন্তান, বছরের পর বছরের ভালোবাসা, এগুলো মুহূর্তের আকর্ষণের জন্য ধ্বংস করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। ১. আকর্ষণ অনুভব করা স্বাভাবিক, কিন্তু সীমারেখা জানা দরকার। আপনি বিবাহিত, আপনার মন অন্য কারো প্রতি টান অনুভব করছে, এটা নিয়ে নিজেকে দোষী মনে করার দরকার নেই। কিন্তু সেই অনুভূতিটাকে চিনুন, বুঝুন এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন। ২. বিবাহবহির্ভূত সম্পর্কের পরিণতি। গবেষণায় দেখা গেছে যে বিবাহবহির্ভূত সম্পর্কের ফলে পরিবার ভেঙে যায়, সন্তানরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়, মানসিক স্বাস্থ্যের অবনতি হয়, অপরাধবোধ, উদ্বেগ, বিষণ্ণতা, অনেক সময় শারীরিক নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। ৩. মুহূর্তের আবেগ দিয়ে সারা জীবনের সিদ্ধান্ত নেওয়া উচিত না। ডোপামিনের নেশা সাময়িক, সেটা একদিন কমে আসবে, কিন্তু ততদিনে আপনি যা হারিয়েছেন সেটা হয়তো আর ফিরে পাবেন না। ৪. তরুণ ছেলেটার কথাও ভাবুন। অনেক সময় তরুণ ছেলেরাও এই ধরনের সম্পর্কে ক্ষতিগ্রস্ত হয়। তাদের আবেগ, তাদের ভবিষ্যৎ, সবকিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে করণীয় কি? যদি আপনি বা আপনার সঙ্গী এই ধরনের আকর্ষণ অনুভব করেন, তাহলে কি করবেন? ১. খোলামেলা যোগাযোগ রাখুন। আপনার সঙ্গীর সাথে আপনার অনুভূতি, চাহিদা, অসন্তুষ্টি সবকিছু নিয়ে কথা বলুন। বেশিরভাগ সম্পর্কের সমস্যা শুরু হয় যোগাযোগের অভাব থেকে। আপনার সঙ্গী যদি জানতেই না পারেন যে আপনি কি চাইছেন, তাহলে তিনি সেটা দেবেন কি করে? ২. রোমান্স জিইয়ে রাখুন। বিয়ের ১০-১৫ বছর পরেও রোমান্স বজায় রাখা সম্ভব। একসাথে ডেটে যান, একে অপরকে চিঠি লিখুন, মাঝে মাঝে সারপ্রাইজ দিন। ছোট ছোট জিনিস, যেমন সকালে একটা চুম্বন, রাতে হাত ধরে ঘুমানো, এগুলো সম্পর্ককে জীবন্ত রাখে। ৩. নিজের জন্য সময় বের করুন। বিশেষ করে মহিলাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু স্ত্রী বা মা হিসেবে বেঁচে থাকবেন না। নিজের শখ, নিজের ক্যারিয়ার, নিজের বন্ধুবান্ধব, এগুলো ধরে রাখুন। আপনার নিজস্ব পরিচয় যদি সমৃদ্ধ হয়, তাহলে অন্য কারো কাছ থেকে ভ্যালিডেশন খোঁজার প্রয়োজন কমে যাবে। ৪. শারীরিক ঘনিষ্ঠতাকে অবহেলা করবেন না। দীর্ঘমেয়াদী সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটাকে পুরোপুরি মরতে দেওয়া উচিত না। দুজন মিলে এই বিষয়ে কথা বলুন, চেষ্টা করুন, প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। ৫. পেশাদার কাউন্সেলিং নিন। যদি সম্পর্কে গুরুতর সমস্যা থাকে, তাহলে কাপলস কাউন্সেলিং বা থেরাপি নেওয়াটা কোনো লজ্জার বিষয় না। একজন ভালো থেরাপিস্ট আপনাদের সম্পর্কের সমস্যাগুলো চিহ্নিত করতে এবং সমাধান করতে সাহায্য করতে পারেন। ৬. সীমারেখা তৈরি করুন। যদি কর্মক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও কোনো তরুণ পুরুষের সাথে আপনার আকর্ষণ তৈরি হয়, তাহলে সচেতনভাবে দূরত্ব তৈরি করুন। একা একা সময় কাটানো বন্ধ করুন, ব্যক্তিগত কথা শেয়ার করা বন্ধ করুন। আকর্ষণকে বাড়তে দেওয়ার আগেই সেটাকে থামান। ৭. আপনার সঙ্গীকে মূল্য দিন। মনে করে দেখুন কেন আপনি তাকে বিয়ে করেছিলেন। তার ভালো গুণগুলো কি কি? দীর্ঘদিনের সম্পর্কে আমরা অনেক সময় সঙ্গীর ভালো দিকগুলো ভুলে গিয়ে খারাপ দিকগুলোতে ফোকাস করি। এই প্রবণতাটা বদলান। তো বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু জানলাম। বিবর্তনীয় মনোবিজ্ঞান থেকে শুরু করে হরমোন, মানসিক শূন্যতা, মিডলাইফ ক্রাইসিস, সোশ্যাল মিডিয়া, সবকিছু নিয়ে কথা বললাম। একটা কথা মনে রাখবেন, মানুষ নিখুঁত না। আমাদের মস্তিষ্ক লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফসল, আর সেই বিবর্তন আমাদের মধ্যে অনেক সহজাত প্রবৃত্তি গেঁথে দিয়েছে যেগুলো সবসময় আমাদের আধুনিক জীবনের সাথে মানানসই না। আকর্ষণ অনুভব করা মানবিক, কিন্তু সেই আকর্ষণকে কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার সচেতন সিদ্ধান্ত। আর এখানেই মানুষ প্রাণীদের থেকে আলাদা। আমরা শুধু প্রবৃত্তি দিয়ে চালিত না, আমরা বিবেচনা করতে পারি, ভবিষ্যতের কথা ভাবতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি।
আপনার সম্পর্কে যদি সমস্যা থাকে সেটা সমাধান করুন। আপনার সঙ্গীর সাথে কথা বলুন। প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। কিন্তু সমস্যার সমাধান হিসেবে বিবাহবহির্ভূত সম্পর্ক বেছে নেবেন না, কারণ সেটা সমাধান না, সেটা আরেকটা সমস্যার শুরু। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জেনে থাকেন, তাহলে একটা লাইক দিন। কমেন্ট সেকশনে আপনার মতামত জানান, তবে অবশ্যই সম্মানজনকভাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এই ধরনের মনোবিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট নিয়ে আসি। আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নিজের যত্ন নিন, আপনার সঙ্গীকে ভালোবাসুন আর জ্ঞান অর্জন করতে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।